তাহলে দেখো আজকে যেটা সেটা হচ্ছে হলো পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড। এটা সবগুলো আমরা জানি। পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডের অপর নাম কি? নিউরো এপিফাইসিস, নিউরো হাইপোফাইসিস বলে এটাকে। পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড, এটা থেকে দুটো নিউক্লিয়াস থাকে, সুপ্রাঅপটিক, প্যারাভেন্ট্রিকুলার, এগুলো আমরা আগের দিনে শিখছিলাম। তাহলে এগুলো থেকে কি কারণ হয়? এগুলো থেকে এই যে দেখাই সুপ্রাঅপটিক নিউক্লিয়াস, এগুলো থেকে কারণ হয় এডিএস, হলো প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস। আমরা এগুলো আগের দিনে বর্ণনা করছিলাম, অক্সিটোসিন রিলিজ হয়, এগুলো এখানে লেখা আছে। আর এই পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডটা হাইপোথ্যালামাসের সাথে কিভাবে কানেক্টেড, এটা আমরা আগের দিনে শিখছিলাম যে হাইপোথ্যালামিক হাইপোফেশিয়াল ট্রাক্ট দ্বারা, এই যে নারীটালি শিখছিলাম, এগুলো কথা এখানে লেখা আছে। আমাদের কিছু লেখা এইদিকে একটা জিনিস লেখা আছে, দেখো এই যে এডিএস যেটা কারণ হয়, এটার কিছু কাজ এখানে লেখা আছে। দেখো এডিএসটা যেটা অ্যান্টিডায়াবেটিক হরমোন, অ্যান্টিডায়াবেটিক হরমোনটার কাজ কি? এটার অপর নাম একটা আছে, দেখো একটা অপর নাম হচ্ছে হলো ভ্যাসোপ্রেসিন। আর দুই নম্বরটা হচ্ছে হলো, দ্বিতীয়টার নাম অক্সিটোসিন। এই নামগুলো বললাম। এডিএস কোথা থেকে আসে এই কথাটা আবার এখানে লেখা আছে, রিপিটেড সুপ্রাঅপটিক, চোখের উপর থেকে আসে। আর অক্সিটোসিন এটা প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস থেকে, মানে ওই চিত্রটারই কথাগুলো নিচের দিকে নামে। এখানে একটা ইম্পর্টেন্ট কথা লেখা আছে, অক্সিটোসিন আর এডিএস মানে এই দুইটা হরমোন, অক্সিটোসিন আর এডিএস, অ্যান্টিডায়াবেটিক হরমোন বা ভ্যাসোপ্রেসিন, দুইটাই কি ধরনের হরমোন? এটা পলিপেপটাইড আছে। তাহলে পলিপেপটাইড হলে কতগুলো অ্যামাইনো অ্যাসিড থাকে এগুলোতে? 9টা অ্যামাইনো অ্যাসিড থাকে, দুটোতেই 9টা অ্যামাইনো অ্যাসিড থাকে। তাহলে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্স হচ্ছে এই যে 3 নম্বর কার্বনে। দেখো এগুলো সবগুলো মোটামুটি সেম। কয় নম্বর কার্বনগুলোতে? 3 নম্বরে। দেখো এটাতে উপরের দিকে পিএইচপি, ফিনাইল, কি জানো এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটা একটা অ্যামাইনো অ্যাসিড। আর একটা 8 নম্বরে, যে একটাতে 8 নম্বরে এরকম আছে, আর একটা শেষেরটাতে এটা আর্জেন্টিনা, আর একটাতে লেবানন। এগুলো লাগবে না পরীক্ষায় জিজ্ঞেস করবে, কিন্তু এটা জিজ্ঞেস করবে পরীক্ষায়, যে এডিএস কয়টা অ্যামাইনো অ্যাসিড থাকে? 9টা। আবার আমাদের যে অক্সিটোসিনের কয়টা অ্যামাইনো অ্যাসিড থাকে? 9টা। এই এতটুকু জিজ্ঞেস করবে। জিজ্ঞেস করবে না নিচের দিকে, ফিজিওলজিক্যাল ফাংশন অফ দ্য অ্যান্টিডায়াবেটিক হরমোন। অ্যান্টিডায়াবেটিক হরমোনটা কখন বাড়বে, কখন ক্ষরণ হয়? ফিজিওলজিক্যাল ফাংশন। আর ওটার ফাংশনই বাকি, ফাংশনগুলো এখানে লেখা আছে, আমি বলছি। আমরা নর্মালি জানি না এডিএস বা অ্যান্টিডায়াবেটিক হরমোনের কাজ কি। আমরা কিন্তু নর্মালি জানি এডিএস হরমোনের কাজ কি। আমাদের একটা গ্লোমেরুলাস আঁকি আমরা, কিডনি আঁকি, গ্লোমেরুলাস পর্যন্ত এটা প্রক্সিমাল। সবুজ কালারটা হচ্ছে লুপোফেন্ডি, আর নীল কালারটা লাল কালার দিই ডিস্টাল কনভলিউটেড টিউবুল। তারপরে কালেক্টিং টিউবুল, কালেক্টিং ডাক্ট, কালেক্টিং ডাক্ট। তাহলে এটা কালেক্টিং টিউবুল। এরকম আরো অনেকগুলো এদিকে আসে, কানেক্টেড হয়েছে, মূত্র নিয়ে আসছে। আলটিমেটলি এই নিচের দিকের এই রিজনটাকে বলা হচ্ছে কি? এই রিজনটাকে বলা হচ্ছে কালেক্টিং ডাক্ট। তাহলে এখানে সাকন টাকন হয়ে আসছে, আমরা এগুলো জানি ছোটবেলা থেকে। এখানে কতটুকু আসে? 125 মিলি, 125 মিলি প্রতি মিনিটে তৈরি হচ্ছে। এটা এদিক দিয়ে যাচ্ছিল, এদিক দিয়ে যখন যাচ্ছিল তখন এইটার পাশে আমরা যেহেতু রেনাল পড়ছি, টিউব গুলার পাশে পাশে পেরিটিউবুলার ক্যাপিলারি, মানে ওই ব্লাড ভেসেল গুলো থাকতো। কি থাকতো? ব্লাড ভেসেল। এই যে এখানে অ্যাফারেন্ট আর্টেরিওল আসতো না, সে যে তৈরি করে ইফারেন্ট রূপে বের হয়ে যেত। বের হয়ে ইফারেন্টটা কোথায় যেত? এই নালীগুলোর চতুর্পাশে ঘুরে বেড়াইতো। এইটা সেটা, এটা এখানে ঘুরে বেড়াইতো নালীগুলোতে। এই নালীগুলোর পাশেই থাকতো। কেন থাকতো? কারণ দেখো এখানে ব্লাড আসছিল, এদিক দিয়ে ব্লাড এসে এখানে সাকন হয়ে ব্লাড বের হয়ে গেছে এখানে। তো ব্লাডের কিছু পোর্শনই তো এই মূত্র হিসেবে, প্রাথমিক মূত্র হিসেবে এখানে ক্ষরণ হয়েছে। তাহলে মূত্রের ওই জিনিসটাকে আবার রক্তের রিঅ্যাবজর্পশন হয়। এটাকে তো আমরা কি বলি? এখান থেকে নালী থেকে এখানে ঢোকাটাকে আমরা রিঅ্যাবজর্পশন বলি। কি বলি? রিঅ্যাবজর্পশন।
তাহলে এটাকে হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, যেটা এখানেই ম্যাক্সিমাম রিঅ্যাবজর্পশনটা হয়। আর লুপ অফ হেনলি থেকেও হয়, কিন্তু ডিস্টাল এটার নাম কি? এটা তো লুপ অফ হেনলি। এই অংশটা প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল পিসিটি, আর এটার নাম আছে হলো ডিসিটি, ডিস্টাল কনভলিউটেড টিউবুল। তাহলে রিঅ্যাবজর্পশন সবচেয়ে কম হয় কোথায়? এই ডিস্টাল কনভলিউটেড টিউবুল। এখন একটা জিনিস চিন্তা করো, এখান থেকে যদি পানি বের করে নেওয়া যায় তাহলে মূত্রের পরিমাণ কি হবে? মূত্র কমে যাবে। তাহলে যদি আমরা এই যে লুপ অফ হেনলি, প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, ডিস্টাল টিউবুল, কনভলিউটেড টিউবুল, এটা থেকে রিঅ্যাবজর্পশনটা বাড়াইতে পারি, তাহলে মূত্রের পরিমাণ কমে যাবে। তাহলে এই অ্যান্টি ডায়ুরেটিক হরমোন কি করে? অ্যান্টি ডায়ুরেসিস, ডায়ুরেসিস মানে মূত্রবর্ধক, অ্যান্টি মানে বিপরীত। তাহলে এইটা গিয়ে এই নালী থেকে পানি শোষণ ক্ষমতা বাড়ায় দেয়, মানে রিঅ্যাবজর্পশন বাড়ায়। যদি দিকে লিখি তাহলে এডিএস, এডিএস যদি রক্তে বাড়ি যায় তাহলে এডিএস কি বাড়াবে? রিঅ্যাবজর্পশন বাড়ায়। রিঅ্যাবজর্পশন যদি বাড়ায়, মূত্রের পরিমাণ, ইউরিন কি হয়ে যাবে? রিডিউসড, কমে যাবে। ইউরিন যদি কমে যায় তাহলে হচ্ছে হলো ইউরিনের অসমোলারিটি কেমন হবে বলো? অসমোলারিটি বাড়বে না? অসমোলারিটি বেড়ে যাবে। এটা হচ্ছে কথা। তাহলে এডিএস কাজ করে কোথায় কোথায়? এখান থেকে এত কিছু বলার এই একটাই কারণ, এডিএস নেফ্রনের কোথায় কোথায় কাজ করে। তো একটা কাজ আমরা শিখলাম যে এটা কোথায় কাজ করে, ডিস্টাল কনভলিউটেড টিউবুল। এর বাইরে কি আর কোথাও কাজ করে? হ্যাঁ, এই যে এটাকে বলা হয় কালেক্টিং ডাক্ট, সিটি বলে, কালেক্টিং ডাক্ট। আর শেষের যেটা, সেটা হচ্ছে হলো ডিস্টাল কনভলিউটেড টিউবুল, তারপরে হচ্ছে কালেক্টিং ডাক্ট, আর হচ্ছে হলো ওই কালেক্টিং ডাক্ট। তাহলে ডিস্টাল কনভলিউটেড টিউবুল আর কালেক্টিং ডাক্ট, এই দুইটাতে আমাদের কিসের ক্ষরণ হয়? এডিএস এর ক্ষরণ হয়। বুঝছো? এডিএস তাহলে এই কাজটা করে, এটাই ওর ফাংশন। এডিএস এর ফাংশন যখনই জিজ্ঞেস করবে, এটা ওর ফাংশন। এই কথাগুলো এখানে লেখা আছে, দেখো। আরেকটা জিনিস এখানে দেখা দিই, সেটা হচ্ছে কোনো কারণে যদি এডিএস না আসে, দেখো তো এডিএস নাই, যদি এডিএস এর ডেফিসিয়েন্সি থাকে তাহলে কি মূত্রের পরিমাণ বাড়বে না কমবে? তাহলে মূত্রের পরিমাণ বাড়ে যাবে না? মূত্রের পরিমাণ বাড়ে যাওয়াকেই তো আমরা বলি ডায়াবেটিস মেলাইটাস। তাহলে দেখো, ডায়াবেটিস মেলাইটাস না, মূত্রের পরিমাণ যদি বাড়ে যায় তখন এটাকে বলা হয় ডায়াবেটিস ইনসিপিটাস, ডিআই। আমরা পড়ছিলাম ডায়াবেটিস দুই ধরনের, আর একটা পেজ পড়েছিলাম না, ডায়াবেটিস দুই ধরনের, ডিএম টু টাইপের, একটা ওয়ান আর একটা কি, একটা টু। ডায়াবেটিস টাইপ ওয়ান আর টাইপ টু। তাহলে টাইপ ওয়ান যেটা, এটাকে আমরা বলি ডায়াবেটিস ওয়ান, যেটা এটির অপর নাম হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস। ঠিক আছে, ডায়াবেটিস মেলাইটাস। তাহলে এটা কিসের ডেফিসিয়েন্সির কারণে হয়? এটা হয় হচ্ছে হলো ইনসুলিনের অভাবে। কিসের অভাব? ইনসুলিন। আর ওইটা তাহলে কিসের অভাবে হয়? ইনসুলিন। আর টাইপ টু যেটা, এটা কিসের অভাবে হয়? এটা এই যে এডিএস এর যদি ঘাটতি দেখা যায় তাহলে তখন সেটাকে আমরা বলি ডায়াবেটিস ইনসিপিটাস, ডিআই। তাহলে আমরা এই যে ডায়াবেটিস রোগী দেখলেও কিন্তু এগুলো পাওয়া যাবে, দেখবো যে ডায়াবেটিস আক্রান্ত কিন্তু ওনার হচ্ছে হলো ইনসুলিন লাগে না। তাহলে ইনসুলিন লাগে না, তাহলে ওর আবার ডায়াবেটিস হলো কেন? ডায়াবেটিস মানে তো বহুমূত্র রোগ, মূত্র বেশি হচ্ছে কেন? কারণ রিঅ্যাবজর্পশন কম হচ্ছে। কেন রিঅ্যাবজর্পশন কম হচ্ছে? কারণ ডিস্টাল টেবল, কালেক্টিং টেবলে এডিএস কম আসছে, তাই ওইটাকে বলা হয় ডায়াবেটিস ইনসিপিটাস। এটা ট্রিটেবল বাই উইদাউট ইনসুলিন। উইদাউট ইনসুলিনে এটা ভালো হবে। তো ওষুধ দিতে হবে। কোন ওষুধ দিতে হবে? এমন ওষুধ দিতে হবে যেটা এডিএস এর মতো কাজ করে। যে ওষুধগুলো এডিএস এর মতো কাজ করবে সেই ওষুধগুলোকে বলা হয় এডিএস অ্যানালগ। কি নাম? অ্যানালগ। আমরা নাম শিখবো ডিজিজগুলো পড়ার সময়। জাস্ট খালি মনে রাখো যে ডায়াবেটিস ইনসিপিটাসে কি দেওয়া হয়? অ্যান্টি ডায়াবেটিক হরমোনের অ্যানালগ দেওয়া হয়। সেটার নাম আমরা শিখবো পরে। এটা হচ্ছে কথা, বেসিক কথা এখানে। আচ্ছা, দেখো এই কথাটা এখানে লেখা আছে, শেষের লাইনটা খেয়াল করো। এখানে এই কথা কাজগুলো লেখা আছে, রেনাল টিউবুল এই কাজগুলো করে, কিন্তু শেষে দেখো লেখা আছে যদি হলো reabsorption of the water, loss of water urine causing extreme dilution of the urine, এটা ডাইলুশন করে দেবে এবং এই কন্ডিশনটাকে বলা হয় ডায়াবেটিস ইনসিপিটাস। এটা বুঝতে আশা করি।
এখন ডায়াবেটিস ইনসিপিটাস যদি হয়, বলো তো এই ইউরিনটা, ডায়াবেটিস ইনসিপিটাস মানেই তো, ডায়াবেটিস মানেই তো ইউরিন বেশি, ইউরিন মোর। এখন চিন্তা করো ইউরিন যদি বেশি হয় তাহলে ইউরিনের ঘনত্ব, কনসেন্ট্রেশন মানে তো ঘনত্ব, কনসেন্ট্রেশন কমে যাবে না, কনসেন্ট্রেশনটা তো ফল করবে, কনসেন্ট্রেশন ফল করে যায়। তাহলে ফল কনসেন্ট্রেশনকে আমরা কি ডায়ালেটেড বলি না, লৌহ, তাই এখানে দেখা লেখা আছে প্রোডিউসিং ওই যে কালেক্টিং টেবিল অ্যান্ড কালেক্টিং ডাক ইনক্রিজ গ্রাজ, এই কাহিনীটা করে। তাহলে ডায়াবেটিস ইনসিপিটাসে কি হবে, ইউরিনটা পরিমাণ বাড়ে যাবে এবং এটা ডায়ালেটেড হয়ে যাবে। কিন্তু যদি কোনো কারণে এডিএস ক্ষরণটা বাড়ে যায় তখন কি হবে, এডিএস ক্ষরণ বাড়ি গেলে মূত্র থেকে আর মূত্রের পরিমাণ কমে যাবে, তখন ইউরিনটা কনসেন্ট্রেটেড হয়ে যায়। এগুলো এখানে লেখা আছে যে প্রোডিউসিং ভেরি কনসেন্ট্রেটেড ইউরিন। আচ্ছা, এখন তারপরে যেটা আছে সেটা হচ্ছে রেগুলেশন, ঠিক আছে, রেগুলেশন অফ দ্য হচ্ছে হলো অ্যান্টিডায়াবেটিক। তাহলে এডিএস এর ক্ষরণটা খুব ইম্পর্টেন্ট। যদি বেশি ক্ষরণ হয় তাহলে মূত্রের পরিমাণ কমে যাচ্ছে, কনসেন্ট্রেটেড ইউরিন বের হবে। আর যদি মূত্রে এই এডিএস এর পরিমাণ কমে যায় তাহলে হচ্ছে আবার ডায়াবেটিস হচ্ছে। তাহলে এটার কন্ট্রোলটা খুব ইম্পর্টেন্ট। কে কারা কন্ট্রোল করে, তাহলে এটা যেখান থেকে ক্ষরণ হচ্ছিল ওরাই নিশ্চয়ই কন্ট্রোল করবে। তাহলে এটা কোথা থেকে ক্ষরণ হচ্ছিল, দেখো এটা ক্ষরণ হচ্ছিল সুপ্রাঅপটিক নিউক্লিয়াস থেকে আর প্যারাভেন্ট্রিকুলার থেকে সামান্য। দেন এটা কোথায় যাইতো, এটা পোস্টেরিয়র পিটুইটারিতে যাইতো, যায় ওখান থেকে লার্জ কোয়ান্টিটির এডিএসটা ব্লাডে চলে আসতো, ব্লাডে আসলেই তো অ্যাকশনটা দেখাইতো। তাহলে এখন কথা হচ্ছে এই ক্ষরণ যে করতে হবে হাইপোথ্যালামাস থেকে, এটা ধরো হাইপোথ্যালামাস, এটা থেকে যে এডিএস এর উদ্দীপনাটা পোস্টেরিয়র পিটুইটারিতে দিতে হবে, এটা কারা দিল, এটা দিল এই যে আমাদের রক্তে যে ব্লাড, আমাদের শরীরে যে ব্লাডটা ছিল, এই ব্লাডে কতটুকু পানি আছে সেটা। পানি যদি বেশি থাকে তার মানে এডিএস আর বেশি আসা যাবে না। পানি যদি বেশি থাকে তাহলে এডিএস এর পরিমাণ কমাইতে হবে না। দেখো পানি বেশি আছে অনেকে তোমার রক্তে, এটা ব্লাড, ব্লাড, এটাতে পানির পরিমাণ বেশি আছে। তার মানে পানি বেশি হলে পানি কোন দিক দিয়ে বের করতে হবে, ইউরিন দিয়ে মূত্র দিয়ে বের করতে হবে। ইউরিন দিয়ে মূত্র বের হইতে গেলে ওই মূত্র দিয়ে যাতে বেশি পানি না যায় এটাকে আটকায়, এডিএস আটকায়। তাহলে যেহেতু আমার শরীরে ব্লাডের ব্লাডের ভলিউমটা বাড়ি গেছে, ইউরিন বাড়াইতে হবে, তাহলে এডিএসটাকে বন্ধ করে দিতে হবে। মানে এডিএস এর সাথে আমাদের ব্লাড ভলিউমের সম্পর্ক ব্যস্তানুপাতিক, এডিএসটা তখন কমে দেয়। আবার যদি ব্লাড ভলিউম কমে যায়, ব্লাডের পরিমাণ কমে গেছে, তো ইউরিন আর যাওয়া যাবে না। তো ইউরিন না যাওয়ার উপায় কি, এডিএসটা বাড়াই দিলে রিঅ্যাবজর্পশন বেশি হয়ে যাবে। তাহলে এই যে এখানে আমরা পড়ছিলাম না ব্যারো রিসেপ্টর, এইরকম ব্যারো রিসেপ্টর তো থাকে ব্লাড ভেসেলের মধ্যে। আর আমাদের যে হাইপোথ্যালামাস, এই হাইপোথ্যালামাসে থাকে একটা রিসেপ্টর, সেই রিসেপ্টরের নাম হচ্ছে অসমো রিসেপ্টর। অসমো মানে তো বোঝো ওয়াটার এন্ড ইলেকট্রোলাইটকে একত্রে অসমো বলা হয়। অসমো বা ব্লাড, এই ওয়াটার এন্ড ইলেকট্রো, এই কি যেন বলে, ইলেকট্রোলাইট, এই দুইটার যে উদ্দীপনাটা তারা যারা গ্রহণ করতে পারে সেটাকে বলা হয় অসমো রিসেপ্টর, যেটা হাইপোথ্যালামাসে থাকে। তাহলে যদি অসমো রিসেপ্টর বেশি উদ্দীপ্ত হয়, মানে দেখা গেল পানি আছে অনেক বেশি, অসমো রিসেপ্টর কখন উদ্দীপ্ত হবে, পানি যদি ব্লাডের মধ্যে বেশি থাকে, তাহলে তখন এটা উদ্দীপ্ত হয়, তখন আমাদের এই হরমোন টরমোন গুলো ক্ষরণ কমে যায়। হরমোন ক্ষরণ কমে গেলে আর ইউরিনটাকে কেউ ব্লাডের মধ্যে ঢোকাবে না, রিঅ্যাবজর্পশন করবে না, তখন বেশি বেশি প্রসাব হয়ে এটা ব্যালেন্স হয়ে যাবে। এই কথাটা এখানে লেখা আছে। সিম্পল একটা জিনিস অনেকক্ষণ ধরে বুঝালাম, এই যে এগুলো এখানে লেখা আছে। লো ব্লাড ভলিউম, এত বড় হচ্ছে লো ব্লাড ভলিউম and low blood pressure. ভলিউম কমে গেলে ব্লাড প্রেশার কমে যাবে। স্টিমুলাস দ্য এডিএস সিক্রেশন, ভাসোকনস্ট্রিকশন ইফেক্ট অফ দ্য এডিএস। এডিএস আবার তখন কি করবে, ভাসোকনস্ট্রিকশন করে দেবে। ভাসোকনস্ট্রিকশন মানে তো ভেসেলটাকে ছোট করে দেবে। তাহলে এটা হচ্ছে এডিএস ইজ কল্ড অলসো ভাসোপ্রেসিন, এগুলো আগের দিনের কথা। আচ্ছা, আর হচ্ছে ফিজিওলজিক্যাল ফাংশন অফ দ্য অক্সিটোসিন। অক্সিটোসিনের ফিজিক্যাল ফাংশন আমরা শিখছিলাম দুইটা। এটা হচ্ছে হলো ইউটেরাসটাকে কন্ট্রাক্ট করে বাচ্চাটাকে পৃথিবীতে নিয়ে আসে, মানে পার্সুরেশনের ভূমিকা পালন করে, পার্সুরেশন উন্নত বলছে। আর আরেকটা কি অক্সিটোসিনটা হচ্ছে হলো ওই যে মিল্ক ইজেকশন ফ্রম দ্য বেস্ট, এটাতে সে ভূমিকা পালন করে। এই দুইটা কাজ খালি ভিতরে লিখেছিলাম। আর
যেদিকে লেখা আছে হচ্ছে হলো আমরা কিছু বলে ওইটা এটা এটা হচ্ছে কথা, এতটুকু কথা। এখন আসলে আমরা ওটা থেকে শিখবো। এটা দেখে একটা গাইডের কথাগুলো হুবহু এখানে লেখা আছে। হ্যাঁ, আচ্ছা তাহলে দেখো আমরা আগের দিনে এই যে গ্রোথ হরমোনের এতদূর পর্যন্ত পড়াইছিলাম। এই যে ক্লিনিক্যাল গ্রোথ হরমোনটা বাকি আছে, যেটা হচ্ছে ওখানে নাই। ক্লিনিক্যাল গ্রোথ হরমোনটা কি? তাহলে ক্লিনিক্যাল গ্রোথ হরমোনের মধ্যে দুইটা টার্ম আছে, দেখা যাচ্ছে ডওয়ারফিজম। তাহলে ডওয়ারফিজম মানে কি? ডওয়ারফিজম মানে হচ্ছে একটা মানুষের সাইজ, মানে একটা মানুষ এটা একটা, আর আচ্ছা তো এরকম। তাহলে একটা মানুষের সাইজ, এই যে দেখো সাইজটা কমে গেছে, এখান থেকে এখানে সাইজ কমে গেছে না, সাইজটা কমে যাওয়াটাকেই বলা হয় ডওয়ারফিজম। তাহলে ডওয়ারফিজম মানে কি? শর্ট হাইট, এই যে দেখো লেখা আছে। তাহলে এখন বলো পিটুইটারি ডওয়ারফিজম। এখন গ্রোথ হরমোন কোথা থেকে আসে এটা তোমরা বুঝি। গ্রোথ হরমোনের উৎপত্তি, জিএইচ এর উৎপত্তি হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি, তাই না? অ্যান্টেরিয়র পিটুইটারিতে ওইটা আবার কোথা থেকে আসছে? অ্যান্টেরিয়র পিটুইটারিতে ওইটা আসছে হচ্ছে হাইপোথ্যালামাস থেকে, হাইপোথ্যালামাস থেকে। তাহলে আমরা বলতেছি ডওয়ারফিজম হবে কিসের ঘাটতি হলে? গ্রোথ হরমোনের ঘাটতি হলে। তাহলে গ্রোথ হরমোনের ঘাটতি হলে যদি ডওয়ারফিজম হয়, তাহলে কেন গ্রোথ হরমোন কম আসতেছে এই কারণ যদি খুঁজি, তাহলে কয়টা কারণ পাওয়া যাবে? পাওয়া যাবে পিটুইটারিতে সমস্যা অথবা হাইপোথ্যালামাসের সমস্যা। তাহলে যদি পিটুইটারির সমস্যার জন্য গ্রোথ হরমোনের সমস্যা হয়, তখন সেটাকে বলা হয় পিটুইটারি ডওয়ারফিজম। বুঝছো? পিটুইটারি ডওয়ারফিজম কাকে বলে? যদি পিটুইটারি গ্ল্যান্ডের সমস্যার কারণে গ্রোথ হরমোন কম আসে, তখন তাকে বলা হয় পিটুইটারি ডওয়ারফিজম। সেই কথাগুলো এখানে সিরিয়ালাইজ লেখা আছে, দেখো একটু মনোযোগ দিয়ে। তাহলে abnormally short height in childhood due to lack of the growth hormone or lack of gonadotropin releasing hormone from hypothalamus. হাইপোথ্যালামাস থেকে কোনো উদ্দীপনা আসে নাই, তাই হচ্ছে পিটুইটারি গ্রন্থি কোনো কিছু করে নাই, তাই এই ডওয়ারফিজমটা হয়ে গেছে। বুঝছো? আচ্ছা এখন পিটুইটারি ডওয়ারফিজমের কিভাবে বুঝবো এটা পিটুইটারির কারণে হয়েছে? দেখো ডওয়ারফিজম মানেই তো তুমি জানো যে স্লো রেট অফ গ্রোথ, ওর বৃদ্ধিটা কম হবে, বাট তার নর্মাল ইন্টেলিজেন্স, মানে ব্যাপারটা এমন বাচ্চাটা ছোট থাকবে সাইজে, কিন্তু তার বুদ্ধি শুদ্ধি নর্মাল বাচ্চা কাচ্চাদের মতোই। বুঝছো? তাহলে তার সমবয়সী বাচ্চারা যেমন বৈশিষ্ট্যের, সেটাকে বলা হয় পিটুইটারি ডরফিজম। তাহলে আরেকটা যে আছে সেটা যে এই যে দেখো নিচের দিকে লেখা আছে, আচ্ছা এটা আমি পরে দেখাচ্ছি, যে হাইপোথ্যালামাসের সমস্যার কারণে যদি এরকম হয়, তাহলে ওই বাচ্চার মানে গ্রোথও স্লো হয়ে যাবে, সাথে ওর নর্মাল ইন্টেলিজেন্সও থাকবে না। তাহলে তুমি বলছো পিটুইটারি ডরফিজম মানে পিটুইটারিতে সমস্যা। তাহলে পিটুইটারিতে সমস্যা খালি শুধুমাত্র কোন হরমোনটাতে সমস্যা হবে? গ্রোথ হরমোনটাতে সমস্যা। তাহলে গ্রোথ হরমোনের সমস্যার কারণে স্লো গ্রোথ হবে, বাট ওর ইন্টেলিজেন্স কেমন? নর্মাল। আর এখানে দেখো এই লাইনগুলো একটু পড়ো। দ্য চাইল্ড উইল বি মাচ শর্টার দেন মোস্ট অর অল চিলড্রেন অফ দ্য সেম এজ। মানে তার গ্রোথটা এত কম হবে যে সে তার স্বাভাবিক বন্ধু বান্ধবীদের তুলনায় ছোট সাইজ হবে, কিন্তু তার ইন্টেলিজেন্সই নর্মাল থাকবে। বুঝছো? আচ্ছা এখন আসো, চাইল্ড উইল উইথ গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি স্টিল হ্যাভ নর্মাল বডি প্রপোর্শন, এই কথাটা মানে কি? তাহলে দেখো যার ডরফিজম হয়েছে সে তো ছোট হয়েছে, তো ছোট হইলে এমনও তো হইতে পারে, দেখো ছোট আবার দুই রকমের হইতে পারে। একটা এরকম ছোট, আচ্ছা চিত্র নিয়ে দেখো, ছোট এটা দুই রকমের হতে পারে, এটাও ছোট এটাও ছোট, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এর একটা হাত বড়, একটা ছোট, পাগুলো ছোট ছোট এরকম। আর একটা ছোট হইতে পারে এমন ছোট, ঠিক আছে, সবগুলো সমানুপাতিক ভাবে ছোট। বুঝছো? তাহলে এইটা প্রপোর্শনালি স্মল। তাহলে তার অর্গান গুলো কেমন? হাত পা গুলো অর্গান, GAN অর্গান, অর্গান গুলো প্রপোর্শনাল, সমানুপাতিক, প্রপোর্শনালি স্মল। কিন্তু এইখানে কি হতে পারে? এই যে এখানে দেখো কখনো এরকম হতে পারে যে তার হাতগুলো নর্মাল সাইজের, কিন্তু তার বুকটা ছোট হয়েছে, অথবা বুকটা স্বাভাবিক কিন্তু হাতগুলো এখন এই জায়গাতে নাই, এক জায়গা নাই, এরকম হতে পারে। তাহলে ডিসপ্রপোর্শনাল হতে পারে, ডিসপ্রপোর্শনাল মানে বৃদ্ধিটা, ডওয়ারফিজমটা এরকম হতে পারে, ডিসপ্রপোর্শনাল। এখন কথা হচ্ছে আমাদের যে পিটুইটারিতে কি হয়? তাহলে পিটুইটারিতে এক নম্বর যেটা পেলাম আমরা, সেটা হচ্ছে স্লো গ্রোথ হয়,
নর্মাল ইন্টেলিজেন্স হবে। আর 2 নম্বর যেটা সেটা হচ্ছে চিলড্রেন গ্রো উইথ প্রপোর্শনাল বডি ডেফিসিয়েন্সি, মানে ওটা স্বাভাবিক ছোট হবে, সবগুলো একসমান হবে। বুঝছো? এই হচ্ছে কথা, এটাকে বলা হয় পিটুইটারি ডোয়ার্ফিজম। আচ্ছা, আর হচ্ছে হলো আরেকটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য পাওয়া যাবে, সেটা হচ্ছে হলো যদি তুমি পিটুইটারি ডোয়ার্ফিজমকে ট্রিটমেন্ট করো আর্লি, তাহলে ওই বাচ্চা কিন্তু নর্মাল অ্যাডাল্ট হাইটে পৌঁছাইতে পারবে। আরেকটা ব্যাপার, এটা 1 নম্বর চেনার উপায়, এটা 2 নম্বর। 3 নম্বর হচ্ছে ওর যে ফেস, এইটা ওর সমবয়সী বন্ধুদের থেকে ওকে বড় লাগবে, বয়স্ক লাগবে। এই দুটাই হচ্ছে কথা। হ্যাঁ, আচ্ছা, এখন আসলে লরেন ডর্ফ তত বেশি লাগবে না। এইখানে একটা শব্দ আছে দেখো, এটা কিন্তু ভাইবার সময় জিজ্ঞাসা করবে। অ্যাকন্ড্রোপ্লাসিয়া, অ্যাকন্ড্রোপ্লাসিয়া। দেখো এখানকার শব্দটার দিকে তাকাও, এ মানে নাই, এ মানে কি? নাই। কন্ড্রো কথাটা কোথা থেকে আসছে? এ মানে তো নাই, নো, নেগেটিভ কথা। এ মানে নাই। কন্ড্রো মানে কি? কন্ড্রো শব্দটা আসছে তরুণাস্থি থেকে বা কার্টিলেজ থেকে। কোথা থেকে? কার্টিলেজ। প্লাসিয়া মানে গঠন। অ্যাকন্ড্রোপ্লাসিয়া মানে কোনো কার্টিলেজ গঠন হতে পারে না। এই যে দেখো লেখা আছে। তো কার্টিলেজ কোথায় থাকে? আমাদের হাড্ডিগুলোতে থাকে না, লিম্ব বা বাহুতে তো থাকে। তাহলে যখন কার্টিলেজ থাকবে না, তাহলে ওর হাতগুলো ছোট হয়ে যাবে। তাহলে ধরো এটা মানুষ, এটা ওর থোরাক্সটা স্বাভাবিক, কিন্তু ওর হাতগুলো হওয়ার কথা ছিল আরেকটু লম্বা, কিন্তু হাতগুলো ছোট হয়ে গেছে, আর পা গুলো ছোট হয়ে গেছে। কিন্তু ওর যে বক্ষ, এটা কেমন আছে? বক্ষটা নর্মাল আছে। তখন এটাকে বলবো আমরা, কেন এই পা গুলো হাতগুলো বড় হলো না? কারণ কার্টিলেজে ঘাটতি ছিল। তাই এটাকে বলা হয় অ্যাকন্ড্রোপ্লাসিয়া। দেখো জিজ্ঞেস করছে, অ্যাকন্ড্রোপ্লাসিয়া ইজ এ ফর্ম অফ ডোয়ার্ফিজম characterized by short limb but having normal trunk. ট্রাঙ্ক মানে এই যে কি যেন বলে, থোরাক্স আর অ্যাবডোমেন। নর্মাল অ্যাবডোমেন আর নর্মাল থোরাক্স, বাট ওর ট্রাঙ্ক গুলো ছোট হয়েছে। কেন ছোট হয়েছে? কারণ হচ্ছে হলো তার দেহে কোনো কার্টিলেজ তৈরি হয়নি। আমরা জানি কার্টিলেজ থেকেই কিন্তু পরে বোনের সৃষ্টি হয়। হ্যাঁ, তাহলে এটাকে বলা হয় অ্যাকন্ড্রোপ্লাসিয়া। এটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করবে যে কেন অ্যাকন্ড্রোপ্লাসিয়া হয়। কারণ হচ্ছে হলো এই যে রিসেপ্টর 5 ফাইব্রোব্লাস্ট গ্রোথ, এটা রিসেপ্টর 5 এর কারণে এই অ্যাকন্ড্রোপ্লাসিয়াটা হয়। এই আর কিছু না। দেখো ক্রিয়েটিনিন ড্রপ। দেখো তাহলে ড্রপ মানে কি? ড্রপ মানে তো বুঝতেছো ছোট হয়ে যাওয়া। ক্রিয়েটিনিন মানে কি? ক্রিয়েটিনিন মানে থাইরয়েড হরমোনের যদি ঘাটতি হয়, তাহলে তোমার যে ডরফিজম হবে, ছোট হয়ে যাবে। এটাকে বলা হয় ক্রিয়েটিনিন ড্রপ। বুঝছো? তাহলে ক্রিয়েটিনিন ড্রপ হলো যদি থাইরয়েড হরমোন ডেফিসিয়েন্সির কারণে হয়। আচ্ছা, বাট এটার সাথে ওই আমাদের পিটুইটারি ড্রপের পার্থক্য করবো কি দ্বারা? পিটুইটারি ড্রপ ছিল না, পিটুইটারি ড্রপ, এটার সাথে এটার পার্থক্য কি হবে? ক্রিয়েটিনিন ড্রপে কিন্তু ওর গ্রোথ কমে যাবে, এই যে ডোয়ার্ফিজম হবে, গ্রোথ হবে। তো এটা আলাদা করবো কিভাবে যে কোনটা পিটুইটারি আর কোনটা হচ্ছে ক্রিয়েটিনিন? যদি দেখো ছোট বড় হয় নাই, মানে ছোট ডোয়ার্ফিজমও আছে, আবার ওই ভালো মন্দ বোঝো না, ইন্টেলিজেন্সও নাই, তার মানে সেটা ক্রিয়েটিনিন ডোয়ার্ফ। আর যদি খালি ছোট বাট ওর বুদ্ধি আছে, তার মানে এটা পিটুইটারি ডোয়ার্ফ। বুঝছো? এই দুটো ডিফারেন্স। এখন হচ্ছে জাইগেন্টিজম, এটা পরীক্ষায় আসবে, এটা আমাদেরকে পড়া লাগবে। হোয়াট ইজ দ্য জাইগেন্টিজম? জাইগেন্টিজম মানে জাইগেন্টিক, এখান থেকে তো আসছে বড় হয়ে যাওয়া, অনেক বেশি বড় হয়ে যাওয়া, অনেক গ্রোথ হওয়ার পরিমাণ বাড়ি যাওয়া। এমন কথা হচ্ছে বড় হওয়া মানে কি বোঝাচ্ছে? হাত পা গুলো বড় হবে। হাত পা বড় হয় কখন বলো তো? হাত পা হাড্ডি গুলো বড় হবে কখন? ওই যে আমরা পড়ছিলাম না, এপিফাইসিয়াল প্লেট, মেটাফাইসিস, এগুলো ফিউশন হয়ে যায়। এপিফাইসিসটা মেটাফাইসিসের সাথে ফিউশন হয়ে যায় না? তারপরে তো আর আমরা বড় হই না 25 বছরের পর, আর হাড্ডির গ্রোথ স্থবির হয়ে যায়। তাহলে জাইগেন্টিজম তখনই হবে যখন হচ্ছে হলো এখনো ওইটা ফিউশন হয় নাই। এই যে দেখো, এটা যে অ্যাবনর্মাল কন্ডিশন ইন চিলড্রেন ডিউ টু এক্সেস গ্রোথ এবং সিক্রেশন বিফোর দ্য ফিউশন অফ দ্য এপিফাইসিস। তাহলে এপিফাইসিসটার যদি ফিউশন হয় নাই এখনো, ওই অবস্থায় যদি গ্রোথ হরমোন বাড়ে, তার মানে ধরো একটা বাচ্চার, নর্মালি আমরা জানি কি এপিফাইসিয়াল ফিউশনটা কততে হয়? ধরে নিলাম এটা কততে হয়? 20 বছরে হয়। বুঝছো? তো 20 বছরের আগে যদি একটা বাচ্চার গ্রোথ হরমোন বাড়ে যায়, তাহলে গ্রোথ হরমোন বাড়ে যায়, এরকম একটা সিনারি হইতে পারে। আবার আরেকটা সিনারি হইতে পারে, একটা বাচ্চার 20 বছর বয়সের পর, 20 বছরের পর তার কি হয়েছে? গ্রোথ হরমোনটা বাড়ি গেছে। বুঝছো? তাহলে একটা বাচ্চার এপিফাইসিস, এই 20 বছরটাকে আমরা ধরে নিচ্ছি এপিফাইসিস মেটাফাইসিস জয়েন্ট
আবার ফিউশন হওয়ার সময়। তাহলে এপিফাইসিস মেটাফাইসিস যদি ফিউশন হয়ে যায়, তারপর যদি ফিউশন হওয়ার আগে যদি গ্রোথ হরমোন করানো হয়, তাহলে তো বন্স বাড়বে না, লম্বা হবে তো, তখন সেটাকে বলি আমরা জাইগেন্টিজম। কিন্তু যদি 20 বছর পর মানে এপিফাইসিস এবং মেটাফাইসিস ফিউশনের পর কারো গ্রোথ হরমোন বাড়ে, তখন সেটাকে বলা হয় অ্যাক্রোমেগালি। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য করা শেখা লাগবে। তখন আর এটাতে না হয় হাড্ডিটা লম্বা হবে, যেটা হাড্ডিটা এটা লম্বা হবে, হাড্ডিটা লম্বা হবে। কিন্তু এইটাতে মানে অ্যাক্রোমেগালিতে তো হাড্ডি আর লম্বা হবে না, তখন দেখা যায় হাড্ডিটা প্রস্থে বড় হয়। কিসব বড় হয়? প্রস্থে মোটা হয়ে যাবে। এটাকে বলা হয় অ্যাক্রোমেগালি। মেগা মানে বড়, তো অ্যাক্রোমেগালি অস্বাভাবিক একটা বৃদ্ধি হয়। আশা করি বুঝাইতে পারছি। হ্যাঁ, এই কথাগুলো এখানে লেখা আছে। তাহলে পরীক্ষা জিজ্ঞেস করবে জাইগেন্টিজম স্বপ্ন, তাহলে এটা, তাহলে হেয়ার কি হয়? এই যে দেখো, আর হাইটটা বাড়বে, কারণ হাড্ডিগুলো তখন এখনো তো ফিউশন হয়নি, ওরা বড় হইতেই থাকবে, সাথে মাসেল আর অর্গানগুলো বাড়বে। তাহলে দেখো, এই যে দেখো, ইন আদার ওয়ার্ড এক্সেসিভ প্রোডাকশন অফ দ্য গ্রোথ হরমোন ইন চিলড্রেন বিফোর দ্য ক্লোজার অফ দ্য এপিফাইসিস কজেস জাইগেন্টিজম, ওইটাই আবার লেখা আছে। এখন কেন এটা হবে? মানে এই ফিউশনটা কারা করে, তাড়াতাড়ি ফিউশনটাতে ভূমিকা পালন করে তারা। দেখো, ইস্ট্রোজেন নামক একটা হরমোন, ইস্ট্রোজেন নামক একটা হরমোন এই এপিফাইসিস মেটাফাইসিসটাকে, এই দেখো, ইস্ট্রোজেন কজেস দ্য আর্লিয়ার ফিউশন অফ দ্য এপিফাইসিস ইন ফিমেল। আমরা নর্মালি কিন্তু জানি যে মেল যারা, এরা একটু লম্বা হয়, হাইটে একটু লম্বা হয়, আর ফিমেলরা অ্যাজ এ হোল অ্যাভারেজে ফিমেলটা কেমন ছোট হয়। কেন ছোট হয়? কারণ তাদের যে এই যে গ্রোথ হরমোন সাপ্রেশন করে দেয় এপিফাইসিস মেটাফাইসিসটাকে, কারা সাপ্রেশন করে দেয়? ইস্ট্রোজেন। এটা তো ফিমেল বডির হরমোন, আর ফিমেল বডির এই হরমোনটা ইস্ট্রোজেনটা আগে আসে, তাই তো তাদের পিউবার্টি আগে হয়। বুঝতে কত সুন্দর রিলেশন, এটাকে বলা হয় এটা। বুঝছো? এই কিন্তু জাইগেন্টিজম এতটুকু কথা। পরীক্ষায় জিজ্ঞেস করবে হোয়াট ইজ জাইগেন্টিজম, তাহলে কেবল মনে হচ্ছে হলো ইট ইজ এ কন্ডিশন characterized by the excess হলো গ্রোথ হরমোন বিফোর দ্য ফিউশন অফ দ্য এপিফাইসিস। এখানকার মূল শব্দ এপিফাইসিস। অ্যাক্রোমেগালি কাকে বলে? ওই সেম জিনিস, জাস্ট এটার শেষে কি আছে? এটার শেষে ওই যে আফটার দ্য ক্লোজার, এখানে লেখা আছে, অন্য কালে তোমার কথা চাইছি, আফটার দ্য ক্লোজার অফ দ্য এপিফাইসিস শেষ, আর কিছু না। এখন এটা অ্যাক্রোমেগালি হওয়ার কারণ কি? এত বড় বয়সে আসি কেন এরকম বেশি ক্ষরণ হচ্ছে গ্রোথ হরমোন? এটা তো আগে ক্ষরণ হয়নি। এটা কিন্তু কারণটা জিজ্ঞেস করবে ওই সময়। এটাতে ব্রেনে যদি কি হয়, পিটুইটারিতে টিউমার যদি হয়, আর আরেকটা কারণ হচ্ছে নিউরোফাইব্রোমাটোসিস। এই দুইটা কারণ, আর কিছু না। অ্যাক্রোমেগালি হলে কি কি সাইন সিম্পটম? এই অ্যাক্রোমেগালি কিন্তু শর্ট নোটে আসবে, শর্ট নোটে আসবে। তো অ্যাক্রোমেগালিতে কি কি হয়? তাহলে অ্যাক্রোমেগালি মানে আমি তোমাকে বোঝাইছি, হাড্ডিটা লম্বায়, এদিকে লম্বায় বড় না হয়ে হাড্ডিটা কোন দিকে বড় হওয়া শুরু করবে? হাড্ডিটা এইদিকে প্রস্থে বড় হওয়া শুরু করবে। এই বৃদ্ধিটা কিন্তু স্টপ, এই বৃদ্ধিটা চলমান, প্রস্থে বড় হবে। তাহলে প্রস্থে বড় হলে কি কি ঘটনা ঘটবে দেখো। তাহলে উপর থেকে নিচের দিকে নামা শুরু করবে। এগুলা সিমটম গুলো মনে রাখা খুব সোজা। জাস্ট অ্যাক্রোমেগালি সিমটম মানে চোখ বড় হইবে উপর থেকে নিচে। তাহলে সবার প্রথমে কপাল পাবা, কপালে ওটাকে, হাড্ডিটার নাম কি? ফ্রন্টাল। ফ্রন্টাল বোসিং, বোসিং মানে ফুলে যাওয়া, বুঝছো? ওটা সামনের দিকে ফুলে উঠবে, এই এটাকে বলা হয় ফ্রন্টাল বোসিং। এগুলো বলার দরকার নেই, ঠিক আছে? নিচের দিকে যেটা, সেটা হচ্ছে হলো মেন্ডিবলে নাম্বার। তাহলে ফ্রন্টাল অ্যাক্রোমেগালিতে কি কি হয় তুমি যখন বলবা, সিরিয়ালজ উপর থেকে নিচের দিকে নামবে। তাহলে সবার উপরের দিকে হচ্ছে হলো ফ্রন্টাল বোসিং। 2 নম্বরে নিচের দিকে নামিয়ে আমরা পাইলাম মেন্ডিবল। তাহলে মেন্ডিবুলারটা কি হবে? এই যে লোয়ার জ অফ দ্য মেন্ডিবুলার ওভার গ্রোথ হবে না? ওভার গ্রোথ হবে তো। এটা যখন বড় হওয়া শুরু করবে, তো মেন্ডিবল তো পিছনে মাথার দিকে আর যাইতে পারবে না, এটা সামনের দিকে আগায় আসবে। ওই যে আব্রাহাম লিঙ্কন আছে না, আব্রাহাম লিঙ্কনের কিন্তু এরকম দেখবা যে ওর নিচের যে মেন্ডিবলটা সামনের দিকে আগাটা বেশি। এটাকে বলা হয় হলো প্রোগন্যাথিজম। এটা প্রোগন্যাথিজম মনে না থাকলে তোমাকে লিখে বলা যে প্রমিনেন্ট মেন্ডিবুলার, প্রমিনেন্ট জ অফ মেন্ডিবল, শেষ এটা। তারপরে মুখের মধ্যে কি আছে? গ্লোসাস বা জিহ্বা আছে। গ্লোসাস, হাইপোগ্লোসাল পড়তাম না, গ্লোসা মানে তো জিহ্বা, তাহলে জিহ্বাটা বড় হয়ে যাবে, এটাকে বলা হয় ম্যাক্রোগ্লোসিয়া। গেল 3 নম্বর। নিচের দিকে নামবা, নিচের দিকে নামে হার্ট পাওয়া যাবে। হার্টটা বেশি বেশি কাজ করবে তখন। এই বেশি না, অ্যাক্রোমেগালি মানে কি বেশি না? তাহলে বেশি মানে হচ্ছে হলো হাইপার টেনশন হবে, অথবা হার্ট রিলেটেড কোনো প্রশ্ন থাকবে, প্রবলেম থাকবে। নিচের দিকে এটা আমাদের যে লিভার, কি যেন বলে, প্যানক্রিয়াস, এটাতে মেটাবলিক চেঞ্জ হবে। মেটাবলিক চেঞ্জ হলে ওই আর হাইপারগ্লাইসেমিয়া বা ডায়াবেটিস মেলাইটাস করবে, মানে হাইপারটেনশন ডায়াবেটিস মেলাইটাস হবে। তারপরে কি হবে? হাতের দিকে যাবা, তা হাতটা লম্বা হবে না?
হবে তো, এন লার্জ হ্যান্ড অ্যান্ড হলো ফিট উইথ থিক ফিঙ্গারগুলো মোটা মোটা হয়ে যাবে, অ্যান্ড টো গুলা মোটা মোটা হয়ে যাবে, বুঝছো? শেষ। আর ভিজুয়াল সেন্সগুলোর মধ্যে তো এই যে এটা হাইপারটেনশন, ইরেগুলার মেনস্ট্রুয়েশন, এন্ড রিলিজ অফ দ্য হলো ব্রেস্ট মিল্ক, আর হলো ডিক্রিজ মাসেল স্ট্রেংথ, আর হলো ফ্যাটিক উইকনেস হবে। কেন দেখো তো, তাহলে গ্রোথ হচ্ছে এদিকে বোনসে গ্রোথ হচ্ছে, তাহলে মাসেল গুলো কেমন হবে? মাসেল গুলো তো আর বাড়তেছে না, কিন্তু হাড্ডি যখন বাড়বে মাসেল গুলোতে টান পড়বে না, তাই এই যে দেখো টান পড়লে ওগুলো একটা সময় পর ছিঁড়ে যাবে, ছিঁড়ে গেলে কি হয়, দড়ি ছিঁড়ে গেলে রিল্যাক্সড হয়ে যায় না, আর বেশি টান পড়লে এগুলো এরকম রিল্যাক্সড হয়ে যাবে। দেখো ডিক্রিজ মাসেল স্ট্রেংথ আর উইকনেস, ইজিলি ফ্যাটিক লাগবে। এটা শর্ট নোটে আসবে কিন্তু অ্যাক্রোনিক্যালি, আর এটা যে গাইডে আছে বের করে দেখো। আর এগুলো তো সোজা, এগুলো তো বলে দিছে। ফাংশন অফ দ্য এসিটিএস, অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন, তাহলে এটা কোথায় কাজ করবে? অ্যাড্রেনাল কর্টেক্সের জোনা পেলোসিটা, তারপরে জোনা রেটিকুলাটা, এগুলো তো আছে। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কি তৈরি করবে? T3 T4 তৈরি করবে। ফলিকল স্টিমুলেটিং হরমোন, দুইটা হরমোন ছিল না, একটা নাম ছিল লুটিনাইজিং হরমোন, আর একটা নাম ছিল স্মার্টোগোনিয়া। এগুলো তো রিডিং দিবা, কিছু নেই। আচ্ছা, এই যে নিচে দেখি লুটিনাইজিং হরমোনের কাজ কি। লুটিনাইজিং হরমোনের কাজ হলো দুইটা, দেখো এক নম্বরে হলো এলএইচ সার্চ করে, যেটা দিয়ে ওভুলেশন করে সে লুটিনাইজিং হরমোন, লুটিয়াল ওভুলেশন করে দেয়। আর 2 নম্বর হচ্ছে মেলের ক্ষেত্রে এটা কি করে, এটা হচ্ছে লুটেটিক সেল হিসেবে কাজ করে, যেটা স্পারমাটোজেনেসিস হেল্প করে। কিসে হেল্প করে? স্পারমাটোজেনেসিস এবং টেস্টিস তৈরি করতে পারে। আর অ্যালডোস্টেরন কি করে? সেদিন এটা বলছিল, আমি বলেছিলাম সোডিয়াম আয়নের অ্যাবজর্পশন করে। কি করে? রিঅ্যাবজর্পশন, মানে সোডিয়াম আয়নটাকে সে শরীরের ভিতরে ঢুকায়। আর তুমি বলেছিলে যে এটা পটাশিয়ামের সাথে ভূমিকা পালন করে, কত সত্য। এই যে দেখো, এটা পটাশিয়ামের সাথে ভূমিকা আছে অ্যালডোস্টেরন। তাহলে অ্যালডোস্টেরনের রোলটা এমন যে পটাশিয়ামকে লস করে বের করে দেয় শরীর থেকে, আর সোডিয়ামকে কি করে? সোডিয়ামকে শরীরের ভিতরে ঢোকায়। এই দুটো রোল, এটা হচ্ছে অ্যালডোস্টেরনের কাজ। আর এখানে কিছু নাই, এখন এই যে পোস্টেরিয়র পিটুইটারির এখানে কিছু গল্প আছে, এগুলো আমরা শিখছি সবগুলো, জাস্ট খালি দেখাই দিই। তাহলে এখানে দেখো এই কথাগুলো সব রিডিং দিতে হবে, এগুলো সব আমরা গাইডেন্স থেকে পড়ে ফেলেছি। ওই যে ট্রাক এগুলো সব পড়ে ফেলেছি, নিউরোডিভাইসেস ট্রাক এগুলো সব পড়ছি। হরমোন দুটার নাম দেওয়া আছে, যে অ্যান্টিডায়াবেটিক, ভ্যাসোপ্রেসিন, এগুলো সব গাইডেন্সের জিনিস। জাস্ট ওইখানে ছিল, এখানে আমরা আবার লিখছি যে এডিএস আর হচ্ছে অক্সিটোসিন, দুটাই হচ্ছে ভ্যাসোপ্রেসিন, এবং দুটা পলিপেপটাইড, দুটাতে কটা করে নাইট্রোজেন অ্যামাইনো অ্যাসিড আছে। এগুলো ওটা পড়লাম কিন্তু কিছুক্ষণ আগে, 9টা অ্যামাইনো অ্যাসিড আছে। ওকে স্যার, এটা পার্থক্য কোথায়? এই যে দেখো 3 নম্বরে পিএসি আছে, এটাতে 3 নম্বরে কি আছে? আইআইই আছে। এগুলো ফুল ফর্ম জানেন না, আর্জেনিন আর হলো ওই যে আমরা অ্যামাইনো অ্যাসিড পড়ছিলাম অত্যাবশ্যকে, ওগুলোর মধ্যে এই দুটো একটু জানলে ছিল। এখন আসলে এই যে ফাংশন অফ দ্য এডিএস, এটা আমি বুঝাইছি একটা চিত্র আঁকে, এটা এখানে দেয়া আছে। আবার দেখো, আবার একটু বলতেছে যাতে একবারে পড়াটা হয়ে যায়। অ্যান্টিডায়াবেটিক ইফেক্ট, তাহলে এটা কি করে? ওয়াটারটা ব্লাডে নিয়ে আসে, বাড়ায়। ওয়াটার যদি ব্লাডে বাড়ে, তাহলে এক্সক্রিয়েশন, ব্লাডটা যে ওয়াটারটা বের হয়ে যাবে মূত্র হিসেবে, সেটা কমে যাবে। এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বরে হচ্ছিল হায়ার কনসেন্ট্রেশন কজেস দ্য কন্ট্রাকশন অফ দ্য ব্লাড ভেসেল। যদি দেখো, এটার একটা প্রেশার ইফেক্ট আছে, যদি অনেকগুলো নিয়ে আসে ব্লাড, ইউরিনের মধ্যে যদি অনেকগুলোকে নিয়ে আসে ঢুকায়, ধরো এটা হচ্ছে ব্লাড ভেসেল, এখানে অনেকগুলো ব্লাড নিয়ে এসে সে ঢুকেছে, অনেকগুলো ওয়াটার নিয়ে এসে ঢুকেছে, এটা ব্লাড ভেসেলটাকে কি করবে? কনস্ট্রিক্ট করে দেবে, আর ব্লাড প্রেশারটাকে এটা বাড়াবে। এটা তো তুমি জানো, ব্লাড যদি এই নালীর মধ্যে যদি পানি ঢোকে, তাহলে সে ব্লাড প্রেশার বাড়াবে না? ব্লাড প্রেশার বাড়াবে। আর সেকেন্ডারি ইফেক্ট কি? সেকেন্ডারি ইফেক্ট এগুলো কিন্তু বোঝা খুব সোজা। তাহলে দেখো, সেকেন্ডারি ইফেক্ট মেনটেন্স দ্য ইসিএফ, এক্সট্রা সেলুলার ফ্লুইডের অসমোলারিটি, মানে ব্লাডটা কতটা অসমোলার থাকবে এটা। অলসো মেনটেন দ্য ইসিএফ ভলিউম অ্যান্ড ব্লাড ভলিউম, এগুলো মেনটেন করে মেনটেন দ্য ব্লাড প্রেশার। এগুলো হচ্ছে রিটার্ন পার্ট, যে পিটুইটারি হরমোনটা যে পোস্টেরিয়র পিটুইটারি থেকে যে হরমোনগুলো ক্ষরণ হয়, কীভাবে ক্ষরণ হয়, এগুলো আমি পড়াইছি সব, খালি জাস্ট বলতেছি, তোমাকে জিজ্ঞেস করতেছি। হাইপোথ্যালামিক কন্ট্রোল অফ পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড, এগুলো সব পড়াইছি, যে পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে অক্সিটোসিন আর এডিএস হরমোনটা কীভাবে ক্ষরণ হয়। এই যে দেখো, এগুলো কথা সব পড়ছে। সিক্রেশন ফ্রম পোস্টেরিয়র পিটুইটারি ইজ কন্ট্রোল বাই নার্ভ সিগন্যাল, এটা নার্ভ সিগন্যাল দ্বারা নিয়ন্ত্রিত হয় না? নার্ভ সিগন্যাল দ্বারা তো নিয়ন্ত্রিত হয়। ওই নার্ভ সিগন্যাল আবার তৈরি হয় কোথায়?
এই যে নার্ভ সিগন্যালটা তৈরি হয় প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস এবং সুপ্রাঅপটিক নিউক্লিয়াস অফ হাইপোথ্যালামাস। এটা হাইপোথ্যালামাস না, এই এরিয়াতে হাইপোথ্যালামাস। তাহলে এটা কন্ট্রোল হয় কিভাবে? একটা এই যে নার্ভ সিগন্যাল দ্বারা, এই যে দেখা লেখা আছে is controlled by posterior pituitary is controlled by nerve signal originate, ওই নার্ভ সিগন্যালটা তৈরি হয় ফ্রম হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাস থেকে তৈরি হয়। আর এটা টার্মিনেট মানে শেষ হয় কোথায়? শেষ হয় এটা হচ্ছে পোস্টেরিয়র পিটুইটারিতে। ওকে, তাহলে কোথা থেকে হরমোনগুলো আসে? এটা তো জানো সুপ্রাঅপটিক আর প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াই প্রোডিউসড এডিএস অ্যান্ড অক্সিটোসিন। তুমি আবার এটাও জানো কোন নিউক্লিয়াসটা কোনটা ক্ষরণ করে। এই যে সুপ্রাঅপটিকটা এডিএস ক্ষরণ করে আর হচ্ছে হলো প্যারাভেন্ট্রিকুলারটা অক্সিটোসিন ক্ষরণ করে। তারপরে এরকম রাস্তা দিয়ে যায়, রাস্তার নামও শিখেছিলাম হাইপোথ্যালামো হাইপোফেশিয়াল ট্রাক্ট। আর ওইটা অ্যান্টেরিয়রটা পোস্টেরিয়র, এই যে হাইপোথ্যালামো হাইপোথ্যালামো হাইপোফেশিয়াল পোর্টাল ব্লাড ভেসেল দিয়ে যেত। তারপরে হরমোনটা কোথায় যায়? দিস হরমোন ট্রান্সপোর্টেড টু দ্য পোস্টেরিয়র পিটুইটারি। তাহলে হরমোন ওখানে তৈরি হয়, একটা এখানে আসলো, দেন এটা কোথায় থাকে? নার্ভ এন্ডিংয়ে অনেকক্ষণ সঞ্চয় করা থাকে। তারপরে যখন হয় নার্ভ ইম্পালস আর ট্রান্সমিটেড, ওই যে অসমোলারিটি যখন কম বেশি হয়, তখন এই সুপ্রা অপটিক আর সুপ্রাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস থেকে একটা উদ্দীপনা যায়। ওই উদ্দীপনার প্রভাবে এই হরমোনগুলো এক্সোসাইটোসিস প্রক্রিয়ায় রক্তক্ষরণ করে দেওয়া হয়, রক্ত দিয়ে ওগুলোকে কিডনিতে যায় কাজ করে। বুঝছো? তাহলে এখানকার সিনারি হচ্ছে এগুলো সব বলছো, কিন্তু একটা জায়গাতে একটু ঝাপসা লাগবে। সেটা হচ্ছে দেখো, হাইপোথ্যালামাসের যে দুইটা নিউক্লিয়াস ছিল না, এটা একটা নিউক্লিয়াস, এটা একটা নিউক্লিয়াস, ধরো যে এটা একটা নিউক্লিয়াস, এটা একটা নিউক্লিয়াস। এই দুটো নিউক্লিয়াস থেকে হরমোনগুলো তৈরি হয়, এই নিউক্লিয়াসগুলো থেকে হরমোনগুলো তৈরি হয় ওই রাস্তা টাস্তা দিয়ে কোথায় গেল? পোস্টেরিয়র পিটুইটারিতে যায় বসে আছে। কিন্তু তখনও এই পোস্টেরিয়র পিটুইটারি থেকে বের হয়ে রসগুলো কোথায় যায় নাই? ব্লাডে যায় নাই তখন। বুঝছো? তখনও ব্লাডে যায় না, ব্লাড হয়েছিল তখনও যায় না। কখন গেল? এখান থেকেই তৈরি হয়েছিল, কিন্তু প্যারাভেন্ট্রিকুলার আর সুপ্রাঅপটিক থেকেই তৈরি হয়, এখানে যে সঞ্চয় স্টোর হয়ে আছে। আবার যখন এই যে অসমো রিসেপ্টর এদেরকে উদ্দীপনা দিছে, ওরা আবার পিটুইটারিকে আবার সিগন্যাল দিছে। এবার কি সিগন্যাল দিছে? এবার সিগন্যাল দিছে যে ক্ষরণ করো, ক্ষরণের সিগন্যাল দিছে। তারপর এটা ব্লাডে ক্ষরণ হয়। বুঝছো? এই, বুঝছো? এখন আসো, এইটা ইম্পর্টেন্ট, এইটা তোমাকে ভাইবা বোর্ডে জিজ্ঞেস করবে। আর রিটেনে যদি এটা জিজ্ঞেস না করে তাহলে এটা প্রশ্ন নেবে। সেটা হচ্ছে এই যে এডিএস হরমোনটা যে ক্ষরণ হইল পোস্টেরিয়র পিটুইটারি থেকে, এই ক্ষরণ হওয়ার পর হরমোনটা কাজ করে কোথায়? তাহলে এটা আমি তোমাকে কিছুক্ষণ আগে পড়াইলাম না, এটা কাজ করে কোথায়? ডিস্টাল কনভলিউটেড টিউবুল, কালেক্টিং টিউবুল আর কালেক্টিং ডাক্ট, যে একটা খুঁজে পাচ্ছিলাম এখানে। তাহলে এটা কাজ করে কোথায়? ডিস্টালের পর থেকে বাকিগুলোতে। এটা এমসিকিউতে জিজ্ঞেস করবে। তাহলে এডিএস কোথায় কাজ করে, কিভাবে কাজ করে? এই যে এটা মেকানিজম, এটা আমাদেরকে শিখতে হবে। এই মেকানিজমটা শিখতে হবে। আচ্ছা, মেকানিজমটা আমি শেখাচ্ছি, দেখো এটা মনোযোগ দিয়ে দেখলেই হয়ে যাবে। আচ্ছা, মেকানিজম তো এখানে এই যে দেখো মেকানিজমটা এখানে আছে। তাহলে দেখো তো কিভাবে এডিএসটা ক্ষরণ হবে। সবার প্রথম যেটা হবে সেটা হচ্ছে হলো ব্লাড ভলিউমটা কমে গেলে ব্লাডের মধ্যে সল্ট বেশি হয়ে যাবে না? দেখ এটার মধ্যে এরকম এরকম এতগুলো ব্লাড ছিল, এই লালগুলো এত এই লেভেলটা পর্যন্ত ব্লাড ছিল, আর এই কালোগুলো হচ্ছে হলো সল্ট বা লবণ। বুঝছো? এখন এদিকে আরেকটা পাতিল নিলাম, আরেকটা টেস্ট টিউব নিলাম, সেম সমমানের, কিন্তু এটাতে রক্ত আছে এতটুকু, এই যে এতটুকু। তো এই এতটুকু রক্তের মধ্যে এখন কতগুলো সল্ট থাকবে? এটাতে যতগুলো ছিল, এটাতে যতগুলো ছিল ঠিক ততগুলাই থাকবে না? এই যে অনেকগুলো থাকবে, ততগুলাই আছে। এখন দেখো, এই যে ব্লাড ভলিউম যদি কমে যায়, ব্লাডের মধ্যে ব্লাড ভলিউম কমে গেছে, ব্লাড ভলিউম কমে গেলে ব্লাডের মধ্যে সল্ট বাড়ি যায়, ব্লাডের মধ্যে এই সল্ট বাড়ি যাওয়াটাকে আমরা কি বলি? অসমোলারিটি বলি। কি বলি? অসমোলারিটি। তার মানে অসমোলারিটি বাড়ি গেছে। তাহলে যখনই ব্লাডের ভলিউম কমে যাবে, আমাদের রক্তে ব্লাডের ভলিউম কমে যায়, তাহলে ইউরিন তাহলে বেশি বের হয়ে যাচ্ছে, তা ইউরিন বেশি বের করতে দেওয়া যাবে না। তখন একটা স্টিমুলেশন এই ব্লাড ভেসেল থেকে কোথায় চলে যায়?
ওই যে সুপ্রা অপটিক নিউক্লিয়াস অফ দ্য হাইপোথ্যালামাসে চলে যায়। ও কিভাবে বোঝে? ওই যে ওখানে অসমো রিসেপ্টর আছে, অসমো রিসেপ্টরের উপস্থিতিতে বোঝে। ও যখনই বোঝে সুপ্রা অপটিক, আমরা জানি না সুপ্রা অপটিক থেকে কি করানো, এডিএস হরমোন করানো। ওর সাথে সাথে মানে হাইপোথ্যালামাসের সুপ্রা অপটিক নিউক্লিয়াস সাথে সাথে কি করণ করে, অ্যান্টি ডায়াবেটিক হরমোন কর্ম করে। এটাই আমি এতক্ষণ থেকে বোঝাইলাম, যদিও না আবার এই কথাটা নিয়ে আসছি, কারণ এটা না বুঝলে পরের গুলো বুঝবে না। তাহলে ব্লাড ভলিউম কমে গেলে সল্টের পরিমাণ বাড়ে যায়, ফলে অসমোলারিটিটা বাড়ে যায়। অসমোলারিটি বাড়লে এটা একটা স্টিমুলেশন হাইপোথ্যালামাসের জন্য, কারণ হাইপোথ্যালামাসে অসমো রিসেপ্টর আছে, এটা বুঝতে পারে। তখন সুপ্রাঅপটিক নিউক্লিয়াস এডিএস হরমোন ক্ষরণ করে। এই যে সেই এডিএস হরমোনটা। এখন এই এডিএস হরমোনটা আমরা কিছুক্ষণ আগে শিখলাম, এটা কোথায় গিয়ে কাজ করে? ডিস্টাল কনভলিউটেড টিউবুল, ডিসিটি, কালেক্টিং টিউবুল আর কালেক্টিং ডাক্ট, সিইডি, কালেক্টিং ডাক্ট, এগুলো কাজ করে না? তাহলে ওইটাতে চলে গেছে। ধরো এই যে এইটা হচ্ছে সেই জায়গা, কিডনির জায়গা। এটাকে জুম করি, এটা হচ্ছে সেই জায়গা। এটা কিন্তু বোঝা লাগবে সুন্দর করে। তাহলে এটা হচ্ছে হলো কিডনির এই কোষ। এই যে দেখো, এটা কিডনির লিউমেন, মানে এদিক দিয়ে এই যে মূত্রগুলো যাচ্ছে, এই মূত্রের মধ্যে এগুলো পানি, এই যে নীল কালারের এগুলো সবগুলো কি, সবগুলো পানি এদিক দিয়ে যাচ্ছে। বুঝছো? এখন এই পানিগুলোকে ধরে ঢুকাইতে হবে। উপায় কি? এই এডিএসটা কোথায় যেন ক্ষরণ হয়েছে? ব্লাডে না? ব্লাডে তো, ব্লাড, ব্লাডে ক্ষরণ হচ্ছে। এই যে দেখো, এই যে ব্লাডে আসছে এডিএস, এই যে তোমার আমাদের হাইপোথ্যালামাস পোস্টেরিয়র পিটুইটারি এটা ক্ষরণ করছে। ব্লাড থেকে সে এই যে প্রাচীরে আসে। তো এডিএস যখন এখানে আসে, তখন এখানে একটা রিসেপ্টর থাকে কিডনির ডিস্টাল কনভলিউটেড টিউবুলে। ওই রিসেপ্টরটার নাম হচ্ছে ভি2। কি রিসেপ্টর? ভি2। তাহলে আবার লিখতেছি ক্লিয়ার করে। তাহলে আমাদের যে এডিএস হরমোন ক্ষরণ হলো, এডিএস হরমোনটা ওই যে ভাসার একটা, মানে ব্লাড দিয়ে কোথায় চলে আসছে? আমাদের যে এপিথেলিয়াম, এপিথেলিয়াম যেটা আছে কিডনির, এপিথেলিয়াম মানে আছে, এটা কি বুঝতেছে হবে? এখন আবার বুঝেছে, এই যে একটা পেজ নিয়ে যাবে, এই যে এদিক দিয়ে, এদিক দিয়ে, এটা ধরো ডিস্টাল কনভলিউটেড টিউবুল। হ্যাঁ, ডিস্টাল কনভলিউটেড টিউবুল, এইটার মধ্যে ইনকে কোষ আছে না, অনেকগুলো এপিথেলিয়াম কোষ থাকে না, কলামনার এপিথেলিয়াম, এই সেই কোষ আছে, তো কোষ আছে। আর এদিক দিয়ে মূত্রটা যাচ্ছে, এদিক অন্য কালারের দিয়ে নীল কালার, এদিক দিয়ে মূত্রগুলো যাচ্ছে, এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে। হ্যাঁ, এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, প্রবাহিত এদিকে। এখন আমাদের শরীরে এই যে এই নালীগুলোর পাশেই যে আমাদের রক্তনালী আছে, সেটা তোমাকে কইলাম পেরিটিউবুলার ভেসেল, ব্লাড ভেসেল থাকে। বুঝছো? পেরিটিউবুলার ব্লাড ভেসেল, এই নালীর মধ্যে আসছে এডিএস। এডিএসটা এই রক্তনালীটা থেকে কোথায় যাবে? দেখো জুম করলাম, এই রক্তনালীটা থেকে, এটা ধরো কোন কালার? সবুজ কালারের, এটা ধরো এডিএস, এটা সব, এটা এডিএস। এই এডিএসটা এখান থেকে কোথায় যায়? এই কোষটার ভিতরে যায়। এটা হচ্ছে সেই কোষটা, এই কোষের মধ্যে যায় এডিএসটা। তো এডিএসটা ওখানে কোষের মধ্যে যায়, কার সাথে যুক্ত হবে? এই জায়গাটাকে জুম করতেছি, দেখো এই জায়গাটাকে জুম করতেছি। এই জায়গাটাকে যদি জুম করি, তাহলে এটা ধরো সেই কোষটা, এটা রক্তনালী থেকে, এই যে রক্তনালী থেকে বের হইলো, রক্তনালী থেকে এডিএসটা বের হয়েছে। তাহলে এডিএসটা সাইজ দিলাম, ধরো এটা এডিএস। এই এডিএসটা এই যে আমার কোষটা, এই কোষটার সাথে কানেক্ট হবে কিভাবে? এইখানে এর শরীরে একটা রিসেপ্টর থাকে। কি থাকে? একটা রিসেপ্টর থাকে, যে রিসেপ্টরটার সাথে এই যে আমাদের এডিএসটা যে বাইন্ড করে, এই রিসেপ্টরটার নাম হচ্ছে ভি2 রিসেপ্টর। এখন কথা হচ্ছে, এটার নাম কেন ভি2 রিসেপ্টর হয়েছে? যেটার সাথে এডিএস যুক্ত হবে, এডিএস যেটার সাথে যুক্ত হবে, এটাকে ভি রিসেপ্টর বলা হয়, ভি2 রিসেপ্টর বলা হয়। রিসেপ্টর কেন ভি2 রিসেপ্টর বলে? দেখো এডিএস যার সাথে যুক্ত হচ্ছে, তো ওইটার নাম তো নর্মালি এডিএস রিসেপ্টরও দেওয়া যেত, এটা ভ্যাসোপ্রেসিন না, তাই এটাকে বলা হয় ভি2 রিসেপ্টর। আশা করি বুঝছো কেন এটাকে ভি2 রিসেপ্টর বলে। তাহলে ভি2 রিসেপ্টরের সাথে ওটা বাইন্ড করে, এখানে ভি2 রিসেপ্টরের সাথে এডিএসটা রক্ত থেকে বের হয়ে গিয়ে বাইন্ড করে, এটাই আমরা এখানে বোঝাচ্ছিলাম। এই যে দেখো, এই যে লোমেন বলতে বোঝাচ্ছিলাম, ওই যে ফাঁকা জায়গাটা, এদিক দিয়ে পানি যাচ্ছে, পানি যাচ্ছে, আর এখানে হচ্ছে এডিএসটা আসছে। আমি মিশাই দিই সব, এগুলো ক্লিয়ার করে দিই। এই যে দেখো, এইটা মার্ক করতেছি, মার্ক না এমনি ইয়ে করে দেখো, এই যে দেখো, হ্যাঁ, এই যে এডিএসটা আসছে, এটা হচ্ছে এডিএস। এটার সাথে এই যে এডিএস রিসেপ্টর, এটারই অপর নাম কি ভি2 রিসেপ্টর, ভি2 রিসেপ্টর, এই দুইজন এরা কানেক্টেড হলো, এই যে এখানে কানেক্টেড হয়েছে। সাথে আবার আরেকটা জিনিস এখানে একটা হয়, তিনটা জিনিস একসাথে হয়, সেইটা 3 নম্বর জিনিসটাকে বলা হয় জি প্রোটিন। বুঝছো?
তার মানে এখানে যখন এডিএসটা কোষের মধ্যে আসে, কোষের মধ্যে একটা রিসেপ্টর বসে আছে, ভি2 রিসেপ্টর, সাথে জি প্রোটিন, সাথে এডিএস একসাথে যখন যুক্ত হয় তখন এরা এই যে এটিপি তৈরি করা বাড়ায় দেয়, এটিপি তৈরি করে। এটা এখানে লেখা নেই, কি তৈরি করে? এটিপি তৈরি করে। এই তিনটা মিলে, এই তিনটা জিনিস মিলে তৈরি করে এটিপি। এটিপি তৈরির প্রক্রিয়াকে তোমরা জানো নিশ্চয়ই, ফসফোরাইলেশন। তাহলে ফসফোরাইলেশন প্রক্রিয়া এটিপি তৈরি করে। এই এটিপিটা যা এই যে এডিনাইল সাইক্লেজ, এটাকে স্টিমুলেটেড করে। এটাকে স্টিমুলেটেড করলে সক্রিয় হয় কি সাইক্লিক এএমপি। সাইক্লিক এএমপি আবার পরে তৈরি করে প্রোটিন কাইনেজ এ। এই প্রোটিন কাইনেজ এ কি করে জানো? প্রোটিন কাইনেজ এর কাজ হচ্ছে এটার ভিতরে যে এই যেগুলো পাইপগুলো আছে, ছোট ছোট পাইপ, যে একটা ছোট ছোট পাইপ আছে, ছোট ছোট পাইপ, এই পাইপগুলোকে নিয়ে যায় কোথায় বসায়? এই প্রাচীর থেকে পানিগুলোকে ঢুকাইতে হবে না এদিকে, পানিগুলোকে তো এদিকে ঢুকাইতে হবে। তাহলে এই পাইপগুলোকে মুভমেন্ট করে নিয়ে যায় এই প্রাচীরটাতে বসায়, বুঝছো? তারপরে এগুলা এদিক দিয়ে প্রবেশ করে। এই পাইপগুলোর নাম হচ্ছে অ্যাকোয়াপোরিন। পোর মানে তো বোঝো, পোর মানে ছিদ্র, অ্যাকোয়া মানে কি পানি, পানি নিয়ে আসবে যে ছিদ্র দ্বারা, তাকে বলা হয় অ্যাকোয়াপোরিন, বুঝছো? তাহলে অ্যাকোয়াপোরিন গুলাকে এখানে নিয়ে যা বসায়। এই কোষের ভিতরে ছিল কিন্তু অ্যাকোয়াপোরিন গুলা, কে নিয়ে যা বসাইলো? প্রোটিন কাইনেজ। প্রোটিন কাইনেজ কে তৈরি করলো? সাইক্লিক এমপি। সাইক্লিক এমপি কে তৈরি করছে? এডিনাইল এডিনাইল সাইক্লেজ। কে এডিনাইল সাইক্লেজ তৈরি করলো? এটিপি তৈরি করছে। এটিপি কোথা থেকে তৈরি হয়েছে? এই যে এডিপির সাথে ভি2 রিসেপ্টর আর জি প্রোটিন যখন একসাথে যুক্ত হয়েছিল তখন এগুলা তৈরি হয়। এই অ্যাকোয়াপোরিন রিসেপ্টর গুলা কোষ থেকে ট্রান্সপোর্ট হয়ে এই এই প্রাচীরটাতে বসে। এই প্রাচীরটাকে বলা হয় বেজমেন্ট মেমব্রেন, বেজাল লেয়ার না বেজমেন্ট মেমব্রেন, এরকম একটা বলে। এখানে গিয়ে বসে, তারপরে এগুলো এখানে প্রবেশ করে চলে যায়, বুঝছো? এখন কথা হচ্ছে তাতেই কি পানিগুলো তো কেবল আসলে কোথায়? কোষে। কিন্তু পানিগুলোকে নিয়ে যেতে হবে কোথায়? এই যে রক্তনালীতে, এই যে এই দিক দিয়ে এখানে নিয়ে যেতে হবে। তো এইখানে কোন রিসেপ্টর গুলো থাকে? দেখো এখানে থাকে অ্যাকোয়াপোরিন, অ্যাকোয়াপোরিন 3 and 5, অ্যাকোয়াপোরিন 3 and 5। আর এই প্রাচীরটাতে, এই যে এই প্রাচীরটা, যে প্রাচীরটা পানির সাথে কানেক্টেড, সরাসরি লুমেনের সাথে কানেক্টেড, সেটাতে থাকে অ্যাকোয়াপোরিন 2। এই কথাগুলো বুঝলে এখন দেখো এখানকার এই মেকানিজমটা খুব সোজা। তো এখানে তো মেকানিজম, দেখো এগুলো এখন তুমি বুঝবা সুন্দর। তাহলে এই যে এডিএস বাইন্ড টু ভি রিসেপ্টর, এডিএস গিয়ে ভি2 রিসেপ্টরে বাইন্ড হয়। কেন ভি2 রিসেপ্টর? কারণ ভাসোপ্রেসিন রিসেপ্টর, ওইটা এডিএস রিসেপ্টর, ওটার সাথে বাইন্ড হয়। সাথে আবার কার সাথে কাকো নেয়? আবার তার সাথে আবার জি প্রোটিন কেন? ওই দুইটাকে যদি একসাথে নেয় তাহলে অ্যাক্টিভেট হয় কি এডিনাল সাইক্লেজ। এডিনাল সাইক্লেজটা অ্যাক্টিভেট হলে মাঝখানে অবশ্যই এটিপি তৈরি হয়, এটা এখানে লেখে না। এটিপি তৈরি হয়। এটিপির উপস্থিতিতে কারা সক্রিয় হয়? এডিনাল সাইক্লেজ। এডিনাল সাইক্লেজ পরে কি তৈরি করে? সাইক্লিক এএমপি তৈরি করে। সাইক্লিক এএমপি পরে আবার কি করে? সাইক্লিক এএমপি প্রোটিন এ কাইনেজ তৈরি করে। কি তৈরি করে? প্রোটিন কাইনেজ এ। ওটা আবার ফসফোরাইলেশন প্রক্রিয়া এটিপি তৈরি করে। এই যে শক্তিটা তৈরি হলো, এই শক্তির প্রভাবে কোষের ভিতর থেকে মুভমেন্ট হয় ইকুইভ্যালেন্ট টু লুমিনার বর্ডার। ওই যে লুমিনের সাথে যে বর্ডারটা আছে কোষের, ওইটাতে যায় ইকুইভ্যালেন্ট হলে ট্রান্সফার হয়। তারপরে এরা ফিউজ হয়ে ওয়াটার চ্যানেল হিসেবে কাজ করে। ওই দিক দিয়ে ওয়াটার নিয়ে আসে, আর কোষের ভিতরে তো পানি চলে আসছে। এবার এখান থেকে তো ব্যাজোল্যাটারাল বর্ডারটা ক্রস করা লাগবে। এই যে দেখো এখানে দুইটা বর্ডার কিন্তু। তাহলে দেখো এটা হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে ব্লাড ভেসেল, এটার সামনে এটা হচ্ছে হলো, আচ্ছা আমাকে লাগতে, এটা হচ্ছে হলো কোষ, এটা কোষ, যেমন কোষ। আর এটা হচ্ছে হলো নীল কালার দিয়ে, এটা হচ্ছে হলো পুরোটা ডোমেন। এই দিক দিয়ে পানি যাচ্ছে, কি যাচ্ছে? পানি। তাহলে এই যে সেলটার ব্লাড ভেসেলের দিকে যে গোলাপি কালার, কি যেন ঘিয়ে কালারের যে বর্ডার, এটাকে বলা হয় ব্যাজোল্যাটারাল বর্ডার। এই ব্যাজোল্যাটারাল বর্ডারের এখানে যে পোরগুলো থাকে, এই পোরগুলোর নাম কি? যেখানে যে পাইপগুলো থাকে, এই পাইপগুলোর নাম হচ্ছে হলো অ্যাকোয়াপোরিন 3 and 4। আর এটাকে বলা হয় লুমিনার। এটা লুমিনের সাথে কানেক্টেড না, তাই এই বর্ডারটার নাম লুমিনার বর্ডার। এখানে যে পোরগুলো থাকে এগুলোর নাম অ্যাকোয়াপোরিন 2। এভাবে এডিএসটা কাজ করে। তারপরে যা হবে তাই হয়। পানি বের করে দিয়ে নিয়ে চলে যায়। এই কথাগুলো সব এখানে আছে কিন্তু দেখো, এই যে দেখো এএমপি হবে, কিন্তু এটা কারেকশন হবে এএমপি। এএমপি এসে ভি2 এর সাথে বাইন্ড হয়, কার সাথে সংযুক্তে? যে জিএস থাকে এখানে,
জিএস এর সাথে সংযুক্ত হইলে এটিপি তৈরি হয়ে যাবে। এটিপি তৈরি হয়। এটিপি এডিনাল সাইক্লেজ এসিটাকে সিএমপি তে কনভার্ট করে। সিএমপি কি তৈরি করে? প্রোটিন কাইনেজ। প্রোটিন কাইনেজটা প্রোটিন ফসফোরাইলেশন করে। এই যে এগুলো কোঅপোরিন 2 এগুলো সেলের ভিতরে ছিল। এগুলো ধরে ধরে এখানে ব্যাজোলার লুমিনাল বর্ডারে নিয়ে যায় এখানে ভিতরে ঢুকায়। আর এই যে 3 আর 4 পরে একেবারে নিয়ে আসি ব্লাড ভেসেলের মধ্যে ঢুকাই দেয়। এই চিত্রটা বুঝলেই হবে কিন্তু। যতবার পড়বে চিত্রটা পড়বে আর একবার প্র্যাকটিস করলেই হয়ে যাবে। আচ্ছা, আরেকটা আছে এখানে রেগুলেশন অফ দ্য এডিএস সিক্রেশন। এটা তো পড়াইছি পুরো। রেগুলেশন কিভাবে হয়। যদি অসমোলারিটি বাড়ে তাহলে এডিএস হরমোন বাড়বে, সমানুপাতিক অসমোলারিটি কমে গেছে তাহলে এডিএস আর তো দরকার নেই। ধরো হলো ব্লাড ভলিউম বাড়িয়ে গেছে, ব্লাড ভলিউম বাড়লে এডিএস কমাইতে হবে, কারণ হলো বের করে দিতে হবে। এগুলো তো বোঝার কথা, সব বোঝার কথা। এটা আর লাগতেছে না। আরেকটু আছে এই যে এটা অক্সিটোসিনের ফাংশন কি? অক্সিটোসিনের ফাংশন দুইটা। এক হচ্ছে গ্রাভিড ইউটেরাস। গ্রাভিড ইউটেরাস মানে গর্ভবতী মায়ের যে ইউটেরাস ওইটা, আর একটা হচ্ছে ল্যাকটেটিং ব্রেস্ট, যারা বাচ্চাটা দুধ খায়। এটা এই দুইটাতে তারা ভূমিকা পালন করে। তাহলে অক্সিটোসিন দুইটা হেল্প করে। জরায়ু সংকোচন করে বাচ্চাকে পৃথিবীতে নিয়ে আসে। আর হচ্ছে হলো ব্রেস্টের উপরে কাজ করে। ইজেকশন অফ দ্য মিল্ক বাই বেবি সাকিং। সাকিং মানে হচ্ছে হলো শোষা, এটার উপরে নির্ভর করে। তাহলে এইটা পরীক্ষায় আসবে, মিল্ক ইজেকশনটা কিভাবে হয়। এটা রিটেনে আসার কথা, গাইডে দেখবে যদি আসছে কখনো। রিটেনে যদি আসে তাহলে রিটেনের জন্য পড়বে। তাহলে কি হয় ঘটনা এখানে, খুব সোজা, এটা খুব সোজা, দুনিয়ার সোজা কাজ। জাস্ট একটু মনোযোগ দাও, এটা তুমি জানো। দেখো, এই দেখো বাচ্চা সাকিং, সাকিং স্টিমুলাই। বাচ্চা কোথায়, বাচ্চা দুধ খাওয়ার সময় কোথায় খাবে? নিপলে খাবে। তাহলে সাকিং স্টিমুলাই অন দ্য নিপল। তাহলে নিশ্চয়ই ল্যাকটেটিং মাদার, যে মা তার বাচ্চাকে বুকের দুধ খাওয়ায়, এরকম মায়ের ব্রেস্ট। তাহলে সাকিং স্টিমুলাই অন দ্য নিপল অফ দ্য ব্রেস্ট অফ দ্য ল্যাকটেটিং মাদার। এই যে স্টিমুলেশন, একটা বাচ্চাটা যে চুষতেছে তখন একটা ইম্পালস তৈরি হয়। ইম্পালস গোজ টু দ্য সুপ্রাঅপটিক এন্ড প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস অফ দ্য থ্যালামাস। ওদের মধ্যে ওই স্টিমুলেশনটা চলে যায়। তখন ওরা পোস্টেরিয়র পিটুইটারিটাকে একটা স্টিমুলেশন দেয় যে তুই ওই অক্সিটোসিনটা রিলিজ কর। ওই অক্সিটোসিনটাকে রিলিজ করে দেয় যে দেখো, অক্সিটোসিন ফ্রম দ্য পোস্টেরিয়র পিটুইটারি থেকে সিক্রেশন হয়। সিক্রেশন হইলে এটা হরমোন অক্সিটোসিন ব্লাড দিয়ে ব্রেস্ট পর্যন্ত পৌঁছাবে। ব্রেস্ট দিয়ে পৌঁছাইলে তারপরে কি করবে, ব্রেস্টের মধ্যে যে মায়ো এপিথেলিয়াল, তোমরা জানো ব্রেস্ট হচ্ছে একটা এপিথেলিয়াল গ্ল্যান্ডের মডিফাইড এপিথেলিয়াল গ্ল্যান্ড। তাহলে ওটা এখন মাসেলের মতো কাজ করবে। তাহলে কন্ট্রাকশন অফ দ্য মায়ো এপিথেলিয়াল টিস্যু, মায়ো এপিথেলিয়াল টিস্যুটাকে যদি কন্ট্রাক্ট করে দেয় তাহলে অ্যালভিওলাস দিয়ে ওই যে নিপল দিয়ে ব্রেস্টটা বাইরের দিকে চলে আসবে, মানে মিল্ক ইজেকশন হয়ে যায়। বুঝছো, এটা সুন্দর শ্রেয়ালয় বললেই হবে। ভাইবার সময় জিজ্ঞেস করবে যে মেকানিজমটা বলো। আর আরেকটা রোল ছিল না এর, কিছু ভূমিকা পালন করতে অক্সিটোসিন, পার্সুয়েশন। পার্সুয়েশন মানে বাচ্চা কিভাবে কাজ করতে। এই যে দেখো, ইস্ট্রোজেন যখন বাড়ে, কি বাড়ে? ইস্ট্রোজেন। ফিমেল বডিতে ইস্ট্রোজেন বাড়ে যে 37 সপ্তাহ যখন হবে, বাচ্চা পেটে আসে 37 সপ্তাহ, 37 বা 37 সপ্তাহে। ওই সময় ইস্ট্রোজেন বাড়ি গেলে অক্সিটোসিনের রিসেপ্টরটা বাড়ি যায়। অক্সিটোসিনের রিসেপ্টর বাড়ি গেলে প্রোস্টাগ্ল্যান্ডিন সিক্রেশনটা বেশি হয়। প্রোস্টাগ্ল্যান্ডিন সিক্রেশন হলে ইউটেরাইন কন্ট্রাকশন হয়ে যাবে। কন্ট্রাকশন হয়ে গেলে ডায়ালেশন হবে সার্ভিক্স। দেখো পুরো ইউটেরাসের এরকম ইউটেরাসটা না, এই ইউটেরাস, এটা তো যে নালীগুলা, ইউটেরাস এই নিচের দিকের এটাকে ফান্ডাস বলে না, ফান্ডাস। এটাও সংকোচন হয়েছে, এটাও সংকোচন হয়েছে, এটাও সংকোচন হয়েছে, এটাও সংকোচন হয়েছে। কিন্তু নিচের দিকে থেকে এই যে সার্ভিক্স অংশটা, সার্ভিক্স আর ভ্যাজাইনা, এটা ডিস্টেনশন হয়ে যায়। ডায়ালেশন এন্ড ডিস্টেনশন, ফলে বাচ্চাটা সামনের দিকে বের হয়ে আসে। এই বুঝছো? আর এই কথাগুলো আবার এখানে আছে, দেখো এটা কিন্তু এমসি এক্সামে রিটেনে আসছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডায়াবেটিস ইনসিপিটাস, আমি তোমাকে বোঝাইলাম ডায়াবেটিস ইনসিপিটাস কি জিনিস, জাস্ট এখানে দাগাই দেবো। তাহলে it is the symptom resulting from the deficiency of the ADAs, the failure of the kidney to ADAs। ধরো ADAs ঠিক আছে, কিন্তু কিডনিতে যায় ADAs টা কাজ করতে পারতেছে না। ওই যে V2 রিসেপ্টর ধরো কিডনিতে কমে গেছে, তখন এই সমস্যাটা হবে। তাহলে তখন কি হয়, তখন ওই যে এক্সেস ফরমেশন, লার্জ ভলিউম অফ ডায়ালেটেড ইউরিন, প্রচুর প্রচুর মূত্র হলে নিশ্চয়ই ডায়ালেটেড ইউরিন হবে, কনসেন্ট্রেটেড নয়। এখন এটা দুই ধরনের হতে পারে, সেন্ট্রাল ডায়াবেটিস ইনসিপিটাস আর একটা হচ্ছে নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস। সেন্ট্রাল মানে হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল মানে তো বুঝতেছো, ব্রেন থেকে সমস্যা, মানে পিটুইটারিতে সমস্যা। পিটুইটারিতে সমস্যা হলে রিলিজে সমস্যা হবে। এডিএস আইস হয়েছে না, তারপর যা হবে তাই।
যে সমস্যাটা হবে, ডায়াবেটিসটা হবে, সেটাকে বলে সেন্ট্রাল ডায়াবেটিস ইনসিপিটাস, বুঝছো? আর নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস মানে ওইদিকে সব ঠিক আছে রাস্তা, কিন্তু এখানে যে জায়গায় কিডনিতে গিয়ে এটা কাজ করতো, কিডনিতে এটা সমস্যা হয়েছে, তাই এটাকে বলা হয় নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস, বুঝছো? তাহলে ডায়াবেটিস ইনসিপিটাস মানে হচ্ছে হলো এডিএস এর অভাবে যে লার্জ অ্যামাউন্টের ভলিউম অফ ডায়ালেটেড ইউরিন হবে, এটাকে বলা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস। টু টাইপ, সেন্ট্রাল আর একটা নেফ্রোজেনিক। সেন্ট্রাল ইজ মিনস বাই দ্য amount of the ADS secreted from the pituitary gland is reduced. আর হচ্ছে হলো নেফ্রোজেনিক ডায়াবেটিস insipidus means the হচ্ছে হলো receptor আর হচ্ছে হলো resistance of the ADS to the is a কিছু বলে নালীগুলা, distal complementary tubule আর হচ্ছে হলো কালেক্টিং টিউবুল ও কালেক্টিং ডাক্ট, এটা নেফ্রোজেনিক। এখন কথা হচ্ছে জেনারেল ডায়াবেটিস insipidus কখন হবে? যদি পিটুইটারিতে কোনো রোগ হয়, পিটুইটারিতে রোগের কারণ কি কি আছে এগুলো ধরবে কিন্তু ভাইবের সময়। মাথায় বাড়ি পাইছে, হেড ইনজুরি অথবা ইনফেকশন হয়েছে, অথবা জন্মগত কোনো ত্রুটি আছে, এগুলোর জন্য হইতে পারে। আর নেফ্রোজেনিক কেন হইতে পারে? নেফ্রোজেনিক হওয়ার কারণ হচ্ছে হলো রেনালে কোনো কিডনিতে কোনো সমস্যা হয়েছে, এই জন্য হয়েছে। আচ্ছা, এই যে দেখো নেফ্রোজেনিক সিমটম কি কি আসবে, পেশেন্ট আসে তোমাকে কি কবে, এগুলো তো আসে কবে আমার ডায়াবেটিস হয়েছে, পেশেন্ট আসে কবে যে আমি বেশি বেশি হিসু করি, এটা তো বোঝো, এটাকে বলা হয় পলিউরিয়া। বেশি বেশি হিসু করলে, বেশি বেশি পানি বের হলে ওর বেশি বেশি চাহিদা লাগবে না, পানির তৃষ্ণা লাগবে বেশি, এই যে ডিসপেপসিয়া, পলিডিসপেপসিয়া, পলিডিসফেসিয়া, এটা হবে পলিডিসফেসিয়া, অর্থাৎ ড্রিঙ্কিং লার্জ অ্যামাউন্ট অফ দ্য ফ্লুইড, এটা হবে। এন্ড ট্রিটমেন্ট কি করবো? দেখো সেন্ট্রাল ডায়াবেটিস ইনসিপিটাস, এটা ট্রিটমেন্ট কি? সেন্ট্রাল ডায়াবেটিস ইনসিপিটাস মানে এডিএস কম আছে, এটা বুঝাইলাম না তোমাকে? এডিএস কম আছে, তো এডিএস এর মতো কাজ করে এমন ওষুধগুলোকে বলছিলাম এডিএস এর অ্যানালগ, এই ওষুধগুলো দিলেই তো হয়ে যাবে, কারণ ওইদিকে রিসেপ্টর তো ভালো আছে, এডিএস নাই, এডিএস এর মতো একটা ওষুধ দিলেই সেন্ট্রাল ডায়াবেটিস ইনসিপিটাস ভালো হয়ে যাবে। ওই ওষুধটার নাম হচ্ছে ডেসমোপ্রেসিন। এটা ভাই করতে জিজ্ঞেস করবে যে এডিএস অ্যানালগের একটা নাম বলো, ডেসমোপ্রেসিন, ওটা ছিল ভেসোপ্রেসিন, এটা ডেসমোপ্রেসিন, এই ভেসোপ্রেসিন, এটা ডেসমোপ্রেসিন। আর নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাসে কি হবে? ওটা ট্রিটমেন্ট কি করবো? ওটা তো আমার এডিএস দিয়ে বা ডেসমোপ্রেসিন দিয়ে লাভ নেই, কারণ ওটা তো কাজ করবে অপারেশন, কিডনিটা ভালো করা লাগবে, রেনালের যে ডিজিজ এটা কারেক্ট করে দেওয়া লাগবে। এই, বুঝছো? আচ্ছা, আশা করি বুঝছো। এদিকে আর কিছু নেই, তার মানে আমাদের থাইরয়েড পর্যন্ত শেষ হইলো। হুম, যদি আমরা বলি তাহলে থ্যাংক ইউ ফর ক্লাস, 1 ঘন্টা হলো, ঠিক আছে, ভালো।